আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল এবং উপরাজ্যপাল এই চারটে পদকে আইনের ঊর্ধ্বে রাখা হয়েছে। এনারা আইনের ঊর্ধ্বে এবং কোনো কোর্ট এদের বিরুদ্ধে কোনো অর্ডার পাস করতে পারে না, এমনকি কোনো মামলা এদেরকে পার্টিও করা যায় না। আমি যেটা জানি, সংবিধানের 361 অনুচ্ছেদে পরিষ্কার এই ব্যাপারে বর্ণনা করা রয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল এবং উপরাজ্যপাল এনারা বিচার ব্যবস্থার ঊর্ধ্বে। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান, ঠিক সেরকম হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। আর অন্য যে কোনো কারণই হোক, এই চারজন ব্যক্তিত্বকে বিচার ব্যবস্থার ঊর্ধ্বে রাখা হয়েছে। এনাদের বিরুদ্ধে কোনো কোর্ট কোনো ডাইরেকশন দিতে পারে না এবং কোনো কোর্টের কোনো মামলায় এদেরকে পার্টি করা যায় না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি রাজ্যপালকে বিভিন্ন মামলায় পার্টি করা হচ্ছে এবং বিভিন্ন কোর্টও তারও ডাইরেকশন দিয়ে যাচ্ছে। এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট দেখা গেল ম্যাড্রাসের কোনো একটা ঘটনা, ওখানকার রাজ্যপাল কোনো একটা বিল দীর্ঘদিন ধরে পাস করছিলেন না, বিলটা ফেলে রেখে দিয়েছিলেন, তারপর রাষ্ট্রপতির কাছে বোধহয় পাঠিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানকার কোনো একজন একটা মামলা করে বসেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এলো। সুপ্রিম কোর্ট রাজ্যপাল রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দেয়। আমার মনে হয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত ভুল করেছে। সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ারই নেই, বরঞ্চ সুপ্রিম কোর্ট বা অন্য যে কোনো কোর্টের যে কোনো ডিসিশন রাষ্ট্রপতির সেটাসাইড বা অল্টার অ্যাডিশন করার ক্ষমতা রয়েছে। আর্টিকেল 372 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর্টিকেল 372 কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে রাষ্ট্রপতিকে স্পেশাল পাওয়ারটা দেওয়া রয়েছে। যেমন আমরা যেটা দেখি যে সুপ্রিম কোর্ট কারোর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখলো, রাষ্ট্রপতি ইচ্ছে করলে সেটাকে মৃত্যুদণ্ডাদেশ থেকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে দিলে। এটা প্রায়ই দেখা যায়, আমরা অনেকবার দেখেছি। মৃত্যুদণ্ড শুধু যাবজ্জীবন কারাদণ্ড নয়, আর্টিকেল 372 আর কি ক্ষমতা বলে উনি ওনাকে সম্পূর্ণ মুক্ত করে দিতে পারেন। এমনকি বিচার ব্যবস্থার মাঝপথেও আর কি রাষ্ট্রপতি যদি মনে হয় যে না ঠিক আছে এদেরকে ছেড়ে দেওয়া যাক, এদেরকে আর ফার্দার বিচারের দরকার নেই, রাষ্ট্রপতি সেই ব্যাপারেও হস্তক্ষেপ করতে পারে। এই প্রসঙ্গে আমি একটা ঘটনার উল্লেখ করতে পারি। আমরা সকলেই জানি পুরুলিয়া আর্মস ড্রপিং কেস, পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলা, যেটা পশ্চিমবঙ্গে সংঘটিত হয়েছিল, সালটা আমার মনে পড়ছে না, সম্ভবত 1996। হ্যাঁ, পুরুলিয়ার আনন্দমার্গীদের আশ্রমের 3তলা সাদা বাড়ি, ওটা আনন্দমার্গীর আশ্রম ছিল। ওই আশ্রমের চৌহদ্দির ভেতরে, বাউন্ডারির ভেতরে অস্ত্র বর্ষণ করার কথা ছিল। বিদেশ থেকে একটা প্লেন এসেছিল, প্লেনের পাইলট ছিল কিম ডেভি, পুরো নামটা অনেক বড়, ছোট নাম কিম ডেভি। সঙ্গে পিটার ব্রিজ বলে একজন ইংরেজ ভদ্রলোক ছিলেন, আর ছিলেন 3 জন লাটভিয়ান ক্রু। 5 জনে মিলে বিমানটি চালিয়ে এসে ওইখানে আর কি আর্মস ড্রপ মানে অস্ত্র বর্ষণ করার কথা ছিল। কিন্তু ঘটনাচক্রে টার্গেট মিস হয়ে যাওয়াতে আশ্রমের বাউন্ডারির ভেতরে খুব কমই অস্ত্র পড়ে, বেশিরভাগ অস্ত্র আশ্রমের বাইরে পড়ে যায়। তার মধ্যে 100 খানা AK-47 রাইফেল ছিল, আর বেশ কিছু আধুনিক পিস্তল, বোমা এবং অন্য অস্ত্র ছিল। এবং পুরুলিয়া আর্মস ড্রপিং কেস খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তা যাই হোক, তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের তদানীন্ত সিটি সেশনস কোর্টে মামলা শুরু হলো। মামলা শুরু হওয়ার পরে সিটি সেশনস কোর্ট এই পুরুলিয়া আর্মস ড্রপিং কেসের 4 জন কিম ডেভিতে পালিয়ে গেল। কিম ডেভিকে ধরা যায়নি, প্লেনের পাইলট যিনি কিম ডেভি উনি পালিয়ে চলে গেলেন। ডেনমার্কের উনি বাসিন্দা ছিলেন, ডেনমার্কে কি করে বেরিয়ে গেলেন উনি জানেন। আর পিটার ব্রিজ ধরা পড়লেন, উনি ছিলেন ব্রিটিশ নাগরিক, আর লাটভিয়ান নাগরিক ছিলেন 3 জন। এনারা 4 জন ধরা পড়লেন এবং সিটি সেশনস কোর্ট বিচার করে এই 4 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। ন্যাচারালি সেই আদেশের বিরুদ্ধে ক্যালকাটা হাইকোর্টে অ্যাপিল হলো। অ্যাপিল মামলা তো হবেই, অ্যাপিল হলো, অ্যাপিল মামলা পেন্ডিং ছিল। তদন্ত জজ সাহেব নুরে আলম চৌধুরী ডিভিশন বেঞ্চে অ্যাপিল মামলা শুনানি চলেছিল। সঙ্গে একজন কোজাজ ছিলেন, সেই জজ সাহেবের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই সময় হলো কি ব্রিটিশ তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর ভারত সফরে এলেন এবং কলকাতা সফরে এলেন। কলকাতা সফরে তিনি আসবেন বলে ঠিক করলেন।
ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওনারা হয়তো দিল্লি থেকে ঘুরে যান, কিন্তু ব্রিটিশ অন্যান্য হেড অফ স্টেটস দিল্লি থেকে ঘুরে গেলেও ব্রিটিশ প্রাইম মিনিস্টার যখন ভারতে আসেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা কলকাতাতে একবার করে আসেন এই কারণেই, কারণ কলকাতা ছিল এক সময় ব্রিটিশ ভারতের রাজধানী। ব্রিটিশ ভারতের রাজধানী না, নেক্সট টু লন্ডন ছিল কলকাতা। ব্রিটিশদের দ্বিতীয় রাজধানী ছিল কলকাতা। ওর জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টাররা যখন ভারত সফরে আসেন মোটামুটি একবার করে কলকাতাতেও আসেন। যেমন জন মেজর এসেছিলেন, তারপরে জেমস ক্যামেরন এসেছিলেন, উনি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে গিয়েছিলেন বেহালা দিয়ে। তারপরে আমাদের আকাশবাণী কলকাতা কেন্দ্রে স্পিচ রেকর্ড করেছেন, হাওড়া স্টেশন দেখতে গিয়েছিলেন এবং কলকাতা শহর ঘুরে বেরিয়েছিলেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, ব্রিটিশ স্থাপত্য কিন্তু দেখছিলেন। তারপরে ব্রিটিশ হাই কমিশন থেকে বেরিয়ে জনতার ভেতরে মিশে গিয়ে একটা পাবলিক রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকে পড়েছিলেন সকলের সাথে। ওনার খুব ভালো লেগেছিল কলকাতা। তাই যাই হোক, জন মেজর আসছেন, সেই উপলক্ষে কি হলো, রাষ্ট্রপতির কাছে অনুরোধ করা হলো যে ঠিক আছে পিটার ব্রিজকে ছেড়ে দেওয়া হোক। পিটার ব্রিজ ব্রিটিশ সিটিজেন, রাষ্ট্রপতি আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার জন মেজরের সম্মানে ওনাকে মুক্তি দেওয়া হোক। এবার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে রাখা হলো, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস থেকে রাখা হয়েছিল। এবং রাষ্ট্রপতি তখন বিশেষ ক্ষমতা আর্টিকেল 372-তে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এখানে বিচার চলাকালীনই যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে মামলা চলছিল হাইকোর্টে, অ্যাপিল মামলা পেন্ডিং ছিল। সেই অবস্থাতেই হঠাৎ রাষ্ট্রপতি আদেশ দিলেন যে ঠিক আছে এনাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হোক। রাষ্ট্রপতি ভবন থেকে ইমেল করে এখানে জানানো হলো প্রেসিডেন্সি বন্দী ছিলেন পিটার ব্রিজ। ঘটনাচক্রে কোন একটা হাইকোর্টের কোন একটা বিশেষ টিমের সাথে আমি সেই সময় প্রেসিডেন্সি কলেজে একবার গিয়েছিলাম। পিটার ব্রিজ ছাড়াও সেই সময় আরো অনেক ভালো ভালো নামি দামি বন্দী ওখানে ছিলেন। যেমন এখানে লালবাজার বোমা বিস্ফোরণ হয়েছিল রশিদ খান, রশিদ খান 147 মারা গেছে, রশিদ খান ওখানে ছিলেন, আরো নামি দামি সব বন্দীরা ছিলেন। পিটার ব্রিজের জন্য ব্রিটিশ হাই কমিশন থেকে প্রতি শনিবার এক গাড়ি খাবার আসতো, মিনারেল ওয়াটার, কেক, পেস্ট্রি, নানা রকম খাবার আসতো। পিটার ব্রিজ করতেন কি সবাইকে সেই খাবারটা ভাগ ঠাক করে খেতেন, একা খেতেন না। এবং ওনাকে এসি সেল দেওয়া হয়েছিল, পুরো সেলের লাইব্রেরি ছিল, বইপত্র ছিল, এবং উনি নিজের মামলা নিজেই সলভ করতেন, এক সাহেবের মতন থাকতেন। তা রাষ্ট্রপতির হস্তক্ষেপে পিটার ব্রিজকে বিচার ব্যবস্থার মাঝপথে মুক্তি দিয়ে দেওয়া হলো। এবং এই নিয়ে সেই সময় ভীষণ শোরগোল হয়েছিল। সকলেই প্রশ্ন ছিল রাষ্ট্রপতি এই ক্ষমতা আছে, একটা বিচার চলছে কোর্টে, রাষ্ট্রপতি ছেড়ে দিলেন। হ্যাঁ, সমস্ত কোর্ট বিচার করে যদি রাষ্ট্রপতি কাউকে ফাঁসির অর্ডার দেন, রাষ্ট্রপতি নয় সেটাকে ইচ্ছে করলে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারেন। তাই বলে বিচার ব্যবস্থা মাঝে ছেড়ে দিলেন। তখন সবাই আলোচনা করে দেখলো যে হ্যাঁ, আর্টিকেল 372-তে এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতিকে দেওয়া রয়েছে। তখন রাষ্ট্রপতি ছিলেন আমাদের KR নারায়ণন, উনি ছেড়ে দিলেন। এখন ডিভিশন বেঞ্চে মামলা চলছিল, নুরুল আলম চৌধুরী ডিভিশন বেঞ্চে। পরের দিনে এই মামলা ফিক্স করা ছিল, লিস্টেও মামলা ছিল। তা মামলাটা ডাক হয়েছে, তখন পাবলিক প্রসিকিউটর ছিলেন কাজী সফিউল্লাহ, আমাদের এই উপরে বসেন। কাজী সফিউল্লাহ সে বললেন যে ওনাদের আমরা ছেড়ে দিয়েছি। মানে যে আমাদের জন মেজর ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরে আসছেন, কলকাতা সফরে আসছেন, রাষ্ট্রপতির কাছে অনুরোধ করা হয়েছিল ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। কালকে রাষ্ট্রপতির ভবন থেকে আমরা ইমেল পেলাম, ইমেল পেয়ে আমরা ওনাকে ছেড়ে দিয়েছি। আমরা আরে বাহ, আমাদের কোর্টে মামলা পেন্ডিং, আমাদের এখানে কোনো লিভ নেওয়ার প্রয়োজন মনে করলো না, তোমরা ছেড়ে দিলে, এত বড় আসপর্দা। কোথায় কি ইমেল পেয়েছো দেখি? ওরা হ্যাঁ ইমেলটা আছে, ইমেলটা দেখালো। বুঝি এই ইমেল যে রাষ্ট্রপতি ভবন থেকে তার কি মানে আছে? এই ইমেল তো যে কেউ করতে পারে, আমি আমাদের যে কোনো ছেড়ে দিলে, কোর্টের কোনো লিভ দিলেন না, দেখালে না। নুরুল আলম চৌধুরী ভীষণ রেগে গেছিলেন, বাট এটা কোর্টের অবমাননা হয়েছে। রাষ্ট্রপতিকে আই ট্রিট ইট অ্যাজ কন্টেম্প্ট অফ কোর্ট। কল হিম, জি জেলার, আলিপুর জেলার, হিয়ার অ্যান্ড নাও, কল হিম। জেলারকে ধরে নিয়ে আসা হলো। জেলার উনি বলছে আমরা তো ইমেল পেয়েছি, এই ইমেল আমরা ছেড়ে দিয়েছি, আমি সবাইকে, আমাকে সবাই সাজেস্ট করলো ছেড়ে দাও। রাষ্ট্রপতি ছেড়ে দিল, বললেন বাহ ছেড়ে দাও, আমার কোর্টে মামলা পেন্ডিং, আমাকে কিছু বললে না, কোনো লিভ নিলে ছেড়ে দিলে। আমি জানার পর এটা তো হাইকোর্টের কনস্টিটিউশনাল কোর্ট। এই নিয়ে তুমুল বাকবিতণ্ডায় তখন সেই সময় হয়েছিল। তারপর আর কি আর করা যাবে, ছেড়ে দিল, হয়ে গেল। দুদিন করে এই নিয়ে বেশ হটকেকের মতন খবর হয়েছিল সেই সময়। তা যাই হোক, রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে এই পাওয়ারটা রয়েছে। সেই রাষ্ট্রপতিকে কোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কোর্টই কোনো ডাইরেকশন দিতে পারে না। এই প্রসঙ্গে আরো একটা উদাহরণ দিচ্ছি, যে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিভিন্ন জজ সাহেবের নাম প্রেসক্রাইব করে। নিয়ম কি, একবার প্রেসক্রাইব করলো, রাষ্ট্রপতি ইচ্ছে করলে সেটাকে আর কি পুনর্বিবেচনের জন্য ফেরত পাঠাতে পারে। রাষ্ট্রপতি মানে কি, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস রাষ্ট্রপতিকে ওটা দেয়,
তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সেটাকে সুপ্রিম কোর্টের কাছে আবার ফেরত পাঠাতে পারে পুনর্বিবেচনার জন্য। কিন্তু সেকেন্ড টাইম যদি ওটা পাঠায় সুপ্রিম কোর্ট, মানে রিপিটেড রিটেশন করে, তাহলে কিন্তু সেটা অর্ডার হয়ে যাচ্ছে এবং সেকেন্ড টাইম কিন্তু রাষ্ট্রপতি সই করতেই হয়, এটাই কিন্তু নিয়ম। কিন্তু তা কি করেন রাষ্ট্রপতি? হ্যাঁ, এরকম বহু কেস হয়েছে, রিপিটেড রিটেশন 3বার 4বার রেকমেন্ড করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি সই করেননি। তাই তো রাষ্ট্রপতি সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে অর্ডার করতে পারতো যে কেন তুমি সই করো নেই, সই করো, আমরা এই দুজনকে জজ হিসেবে চাইছি, তুই কেন করবে না? কিন্তু সেটা সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে অর্ডার করতে পারে না। নিয়ম একটা আছে ঠিকই, সেকেন্ড টাইম কারোর নাম প্রেসক্রাইব করলে ওটাকে সই করতেই হবে, কিন্তু আলটিমেটলি যদি রাষ্ট্রপতি না করে সুপ্রিম কোর্ট কখনই অর্ডার করতে পারে তুমি সই করো। সুতরাং এই যে অর্ডারটা দিয়েছে এটা সম্পূর্ণ ভুল অর্ডার। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করেন, বিশেষ করে উইকেন্ডে। এই ধরনের একটা সেমিনারে আমি গিয়েছিলাম আমাদের কলকাতারই আইআইটিসি সোনার হোটেলে, এবং সেই সময় সুপ্রিম কোর্টের সিটিং জাজ সেখানে এসেছিলেন, এসে তার বক্তব্য রাখলেন, খুব সুন্দর বক্তৃতা, খুব সরস বক্তৃতা। এবং সেই সময় বক্তৃতার মাঝখানে তিনি একটা জায়গায় বললেন যে আমরা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট ফোরাম অব দি কান্ট্রি, আমরা সুপ্রিম কোর্ট হাইয়েস্ট ফোরাম অব দি কান্ট্রি, আমাদের উপরে যেহেতু আর কোনো ফোরাম নেই, ওই জন্য আমরা যেটা বলবো সেটাই ফাইনাল। কিন্তু ধরুন যদি আমাদের উপরে যদি আর একটা ফোরাম থাকতো আমাদের উপরে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বহু অর্ডার সেটাসাইড হয়ে যেত, পাল্টে যেত। আই এম ড্যাম শিওর। উনি আর বলছেন, আর সবাই হেসে উঠলেন। তা এক্ষেত্রে আমি বলবো এই যে অর্ডারটা উনি দিয়ে বসলেন, জাস্টিস পারদিওয়ালা এবং আরেকজন কো জাজ, যাই হোক, এই অর্ডারটা দিয়ে উনি ঠিক করেননি, রাষ্ট্রপতিকে অবমাননা করেছেন। রাষ্ট্রপতির উপরে এই ধরনের আর কি আদেশ নেওয়া দেওয়া যায় না, টাইম ফ্রেম করে দেওয়া যায় না। রাষ্ট্রপতি উনি হেড অফ দি স্টেটস, উনি যেটা বলবেন সেটাই হবে, ওনার অপরিসীম ক্ষমতা। উনি ইচ্ছে করলে সুপ্রিম কোর্টের জাজকে ইমপিচ করে দিতে পারেন, ইমপিচ করানোর পর থেকে হারিয়ে দিতে পারেন। সুতরাং এই অর্ডারটা অ্যাবসলিউটলি ভুল অর্ডার। কোন কোর্ট আর কি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাজ্যপাল এদের উপরে কোন রকম কোন অর্ডার পাস করতে পারে না।